জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা। নজর রাখি এই মুহূর্তে যে খবরে আমরা নজর রেখেছি, জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ। দেখুন সেই সিসি ক্যামেরা ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে পুষ্পাকে এলাকায় পুলিশ ঘোরায়, আর ফলতায় ঘোরানোর সময়ই রীতিমতো হামলার চেষ্টা। কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় রীতিমতো পুকুরে ঝাঁপ। জাহাঙ্গীরকে ছাড়াতে হামলার চেষ্টা। দেখুন সেই সময়কার ছবি দেখাচ্ছে সিসি ক্যামেরা ফুটেজে, যা ধরা পড়েছে। ঠিক কি ঘটেছিল সেই সময় একটু জানার চেষ্টা করি। আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিস, একেবারে দেখো, যে পুষ্পা জাহাঙ্গীর খান, তাকে পুলিশ কয়েকদিন তাকে এলাকায় ঘোরায় এবং তাকে হাফ প্যান্ট পরিয়ে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয়েছে। এই অভিযোগে একেবারেই ফলতার বিভিন্ন এলাকা অর্থাৎ মল্লিকপুর, নপুকুরিয়া অঞ্চলের সতল কলসা এবং বনহগলা এলাকায় বিভিন্ন জায়গায় এলাকার মহিলারা এবং এলাকার যারা তৃণমূল কর্মী সমর্থক রয়েছে তারা পথ অবরোধ করেন। তাদের যেটা দাবি যে অবিলম্বে যেভাবে জাহাঙ্গীর খানকে ঘোরানো হচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং তার মুক্তির দাবি জানায় এবং এর ফলেই কিন্তু বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে এবং যান চলাচল অবরুদ্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে ফলতা থানার পুলিশ যে সমস্ত জায়গায় পথ অবরোধ করা হয়েছিল সেই ঘটনাস্থলে যায় এবং যারা পথ অবরোধকারী ছিল, যারা বিক্ষোভকারী ছিল, তাদের সঙ্গে কথা বলে পথ অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তারা অনড় ছিলেন তাদের সিদ্ধান্তে। সেই সময় কিন্তু পুলিশের লাঠিচার্জ করতে হয় ছত্রভঙ্গ করতে, কারণ যেভাবে তারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করেছিল এবং তাদের যে দাবি ছিল জাহাঙ্গীর খানকে তাদেরকে ছাড়তে হবে এবং জাহাঙ্গীর খানকে যে হাফ প্যান্ট পরিয়ে ঘোরানো হচ্ছে তা নিয়েই তাদের অভিযোগ। কিন্তু পুলিশের বক্তব্য যে তারা যেন তাদের নিয়ম মেনেই তারা আন্দোলন করে। কিন্তু আরো একবার ছবিটা দেখাই। কিন্তু কেন হলো এই পরিস্থিতি? দেখুন, হাফ প্যান্টে জাহাঙ্গীর খানের আগেও আমরা দেখেছি না, জাহাঙ্গীর খানকে পুলিশ ঘোরাচ্ছিল। এবার ফলতায় ঘোরানোর সময় হামলার চেষ্টা। ফলতায় হাফ প্যান্ট পরে ঘোরানো হচ্ছিল জাহাঙ্গীর খানকে, আর সেই ঘোরানোর সময় এই হামলার চেষ্টা। তার প্রতিবাদে পুষ্পাকে ছাড়াতে হামলার চেষ্টা। আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিস উদ্দিন, যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি আমরা দেখাচ্ছি সিসি ক্যামেরা ফুটেজ। ঠিক যে সময় হাফ প্যান্ট পরে ঘোরানো হচ্ছিল ঠিক তখনই হামলার চেষ্টা করে পুষ্পা বাহিনী। দেখো, যে একেবারেই পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা বিভিন্নভাবে বিভিন্ন এলাকার ফলতার বিভিন্ন এলাকায় যারা জাহাঙ্গীর অনুগামী রয়েছে তারা সংঘবদ্ধ হচ্ছিল, যাতে তারা একেবারেই যেটা বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা থানা থেকে জাহাঙ্গীর অর্থাৎ পুষ্পাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার জন্যই তারা বিভিন্ন এলাকা থেকে সাধারণ যারা তৃণমূল কর্মী, যারা জাহাঙ্গীর খানের অনুগামী রয়েছে তাদেরকে সংঘবদ্ধ করছিল। সেই সময় তারা বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে এবং এলাকায় অবরুদ্ধ করার চেষ্টা করছিল এবং তখনই কিন্তু ফলতা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যে জায়গাগুলোতে অবরোধ করা হয়েছে সেই সমস্ত জায়গায় পৌঁছয় এবং অবরোধকারী যারা ছিলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু তারা তাদের সিদ্ধান্তে অনড় ছিলেন। তাদের দাবি পুষ্পাকে অবিলম্বে মুক্তি দিতে হবে, শুধু তাই নয় তাকে আর কোনো রকমভাবে হাফ প্যান্ট পরিয়ে বিভিন্ন এলাকায় ঘোরানো যাবে না। এই নিয়েই কিন্তু পুলিশের সাথে তাদের বাক বৈতণ্ডা শুরু হয় এবং এরপরেই কিন্তু এলাকার যে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় এবং সেই ছবি আমরা দেখাচ্ছি যে সিসি
সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষকে লাঠিচার্জ একেবারে করার পরে সেই কিন্তু সিসি ক্যামেরা ফুটেজে দেখাচ্ছি আমরা আনিসউদ্দিন যে আমরা যে ছবি দেখছি জাহাঙ্গীরকে ছাড়াতে রীতিমতো হামলার চেষ্টা, আর সেখানে কেন্দ্রীয় বাহিনীর তাড়ায় পুকুরে ঝাঁপ দেয় দুষ্কৃতীরা। এই দেখুন সেই ছবি, সেই সিসি ক্যামেরা ফুটেজ যেখানে একের পর এক দুষ্কৃতীরা পুকুরে ঝাঁপ দিচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর তাড়ায়। পুষ্পা বাহিনী সেই দুষ্কৃতীরা ভয়ে ঝাঁপ দিয়েছেন পুকুরে। আর এবার আরো একটা ছবি দেখায়, তৃণমূল জামানার ছবি, বলে না সময়ের চাকা ঘোরে। 2024-এর জানুয়ারিতে কি দেখা গিয়েছিল? শাহজাহান বাহিনীর মারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, যারা ইডি আধিকারিকরা, তাদের রক্তাক্ত হতে হয়েছিল, ইডির গাড়ি ভাঙচুর হয়েছিল। এই 2024-এর 5ই জানুয়ারি সরবেরিয়ার সেই ছবি, যা কেউ ভোলেনি তৃণমূল জামানায় সেই বাহিনী। আর এই বাহিনী আজকে বিজেপি জামানায় 26-এ বাহিনীর দাওয়াইয়ে পুষ্পা বাহিনী দুষ্কৃতীরা পুকুরে চলে গেল, ঝাঁপ দিল ভয়ে। দেখুন দুটো ছবি। দু 2024-এর 5ই জানুয়ারি সন্দেশখালীতে কেন্দ্রীয় বাহিনীর সামনে ইডি আক্রান্ত হয়েছিল, আর ফলতায় জাহাঙ্গীরের মতো সন্দেশখালীর ত্রাস ছিল শাহজাহান। তাকে ধরতে গিয়ে ইডিকে রক্তাক্ত হতে হয়েছিল। সেই ছবিও দেখাচ্ছিলাম আপনাদের, আরো একবার দেখাচ্ছি তখনকার ছবি। আর এখন বদলের বাংলায় আরো এক বদল। আর দুর্নীতির অভিযোগে শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানকে আটকে বিক্ষোভ সন্দেশখালীতে পঞ্চায়েত অফিসেই আটকে প্রধান দীপালি দাস। এই ছবি আগে দেখাই, দেখুন। আমার সঙ্গে অনুপম, ঠিক কি কি অভিযোগ রয়েছে এই শাহজাহান ঘনিষ্ঠ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে, আর তারপর কি পরিস্থিতি তৈরি হলো? কারণ যে ছবি আমরা দেখছি এলাকায় সেই সময় পুলিশ বাহিনী মোতায়েন, প্রচুর পুলিশ বাহিনী, কেন্দ্রীয় বাহিনীও। দেখো, এই যে সন্দেশখালীর শেয়ারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান দীপালি দাস, তার বিরুদ্ধে ঝুড়ি ঝুড়ি অভিযোগ এলাকার মানুষের। তার কারণ এই দীপালি দাস হচ্ছে শেখ শাহজাহানের একদম ঘনিষ্ঠ, এবং শেখ শাহজাহানের যেসব অনুগামী এবং এই দীপালি দাসের যেসব অনুগামীরা, তারা এই সন্দেশখালীতে একসময় দাপিয়ে বেড়াতো এবং দুর্নীতি থেকে শুরু করে মার্ডার, খুন, রাহাজানি সব কিছু তারা করতো। এর আগে যে পঞ্চায়েতের ভোট হয়েছে, সেই পঞ্চায়েতে এখানে ভোট হয়নি। এক কথা বলা যেতে পারে দীপালি দাস এবং শেখ শাহজাহানের অনুগামীদেরকে দিয়ে এখানে ভোট লুট করে এই দীপালি দাস জিতেছে এবং সেখানকার পঞ্চায়েতের প্রধান হয়েছে। এবং এই যে শেখ শাহজাহান এবং শেখ শাহজাহানের যে অনুগামীরা, দীপালি দাসদের মতন যেসব অনুগামীরা রয়েছে, এদের ভয়ে এই সন্দেশখালী এলাকায় ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো, বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই। তার কারণ যেসব স্বামীরা যতক্ষণ বাড়ি না ফিরত, ততক্ষণ তাদের স্ত্রীরা
ঠাকুরের কাছে হাত জোর করে বসে থাকতো কখন তার স্বামী ঘরে ফিরবে, দেওয়ার কি ফিরবে কি ফিরবে না, এরকম ভয়ে থাকতো, কাটা হয়ে থাকতো। সেই সন্দেশখালীতে শেহারা রাধানগর গ্রাম পঞ্চায়েতের যে প্রধান দীপালি দাস, তার অনেক ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ আছে। আবাস মন্ত্রীর দুর্যোগ, রেশনের দুর্নীতি, জব কার্ডের টাকার দুর্নীতি এবং সন্দেশখালী ত্রাস। শেখ শাহজাহানের মোস্তান বাহিনীতে একদিন উনি কাজ করতেন, ওনার আন্ডারে অনেক মোস্তান বাহিনী ছিল, সেই মোস্তান বাহিনীর দুর্নীতির লিডার ছিলেন উনি, এবং দুর্নীতির টাকা নয়ছয় করেছেন পঞ্চায়েতের। আমরা এই মুহূর্তে এই পঞ্চায়েতের এই প্রধানকে আমরা দেখতে চাই না। উনি হচ্ছে জোর পূর্বে ছাপা ভোট দিয়েছেন, জোর পূর্বে আমাদের জনগণকে মারধর করেছেন, ঘরদুয়ার ভাঙচুর করেছেন, ছেলেদের দিয়ে মহিলাদের ডাক করাতেন, দিয়ে দুর্নীতি করিয়েছেন, একজন মহিলা হয়ে অনেক কুকর্ম কাজ করিয়েছেন। তাই আমরা মহিলারা বলছি ওনাকে এখান থেকে সরে যেতে বলছি ভদ্রভাবে। শওকত মোল্লাকে এর আগের সপ্তাহেও আমরা দেখেছিলাম ডিম ছুঁড়েছিল সাধারণ মানুষ, কারণ তারা রীতিমতো ক্ষিপ্ত। আজকেও সেই ছবি দেখা গেল, ফের ডিম ছোড়া হয়েছে। ব্যাংশাল কোর্টে পেশের সময়ে ডিম ছোড়ে প্রাক্তন তৃণমূল বিধায়ককে লক্ষ্য করে। গত সপ্তাহেও যে কথা বলছিলাম, আদালতে পেশের সময় ঠিক এভাবেই ডিম ছোড়া হয়েছিল শওকত মোল্লাকে দেখে, কারণ সাধারণ মানুষের ক্ষোভ, সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিয়েছে। রাজ্য জুড়ে স্বচ্ছতা অভিযান, ঝাড়ু হাতে পথে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেই ছবি দেখাচ্ছি আপনাদের, ঝাড়ু হাতে পথে মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তার কারণ স্বচ্ছতার কথা বারবার বলা হয়েছে। রাজ্য জুড়ে সেই স্বচ্ছতা অভিযান চলছে, এবং যাতে কোথাও কোনো রকম ময়লা না থাকে সে কথা বারবার বলা হয়েছে। বলা হয়েছিল টুটু, পানির পিক বা এ ধরনের কোনো জিনিসও যাতে না থাকে, কোনো জিনিস না হয়। 3 মাস সময় দেওয়া হবে, কিন্তু তারপর থেকে ফাইনও করা হবে, তারপর থেকে ব্যবস্থাও নেওয়া হবে। আর রাজ্য জুড়ে এই স্বচ্ছতা অভিযানে আজ ঠিক এই ছবিটা ধরা পড়লো, যেখানে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে দেখা গেল ঝাড়ু হাতে। আরবান ডেভেলপমেন্ট এন্ড মিউনিসিপাল অ্যাফেয়ার্স এই দপ্তর থেকে আমরা একটি হেল্পলাইন নাম্বার লঞ্চ করব। সেই নাম্বারে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আপনারা আপনাদের সমস্যার কথা জানান। আমরা আপনাদের সমস্যার কথা সেগুলো শুনে সেগুলোতে তুরন্ত আমরা ইনস্ট্যান্ট সেটাতে অ্যাকশন নেব, এবং প্রত্যেকটি মিউনিসিপ্যালিটিতে স্টার্টিং উইথ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশন আমি সপ্তাহে কয়েক ঘন্টা সেখানে বসবো এবং লাইভ আমাকে বলবেন, আমি আপনার সমস্যার কথা শুনবো, এবং ইনস্ট্যান্ট দপ্তরে যারা যারা ভার্টিক্যাল হেড রয়েছে তাদেরকে সেই দায়িত্ব দিয়ে দেওয়া হবে, তারা সেই সমস্যার সমাধান করে দেবে। এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তো ভোটে হেরে গিয়েছেন, কিন্তু ভোটে হেরে কোর্টে গেলেন তিনি। হ্যাঁ, পরপর একবার নয়, 2 বার ভোটে হেরে কোর্টে গেলেন। আমরা দেখেছিলাম যে 2021-এও ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেছিলেন তিনি, এবং ভবানীপুরের হারকে চ্যালেঞ্জ করেও এবার মামলা করলেন। ভবানীপুরের হারকে চ্যালেঞ্জ করে ঠিক কি অভিযোগ, কি মামলা করলেন, আরো বিস্তারিত এই বিষয়ে জানবো। অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, 2021-এর হারে, নন্দীগ্রামে হারের পর যে মামলা হয়েছিল সে মামলা তো বোধহয় এখনো পর্যন্ত চলছে। এরপর আবার কোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবার কি করলেন, কি জানালেন? দেখো, 4 মে আমাদের 2026 নির্বাচনের ফলাফল বেরোনোর পর রাজ্য রাজনীতির ইতিহাসে একটা নজির ঘটে। পরপর সিটিং চিফ মিনিস্টারকে পরাজিত করেন একই ব্যক্তি, শুভেন্দু অধিকারী, বিজেপি বিরোধী দলের নেতা ছিলেন, পরে নেতা। এবং এই জায়গায় 2021 সালে যে মামলার কথা তুমি বললে, নন্দীগ্রামের বিধানসভা, যেটা 1956 ভোটে পরাজিত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে, সেই হারের ধাক্কা তিনি সামলাতে পারেননি। তিনি কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। সেই মামলা এখনও কলকাতা হাইকোর্টে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি আজও হয়নি। ওই মামলা নিষ্পত্তি না হওয়া অবস্থাতেই
পরে আর একটা বিধানসভা নির্বাচন, সাধারণ নির্বাচন, ভবানীপুর, নিজের কেন্দ্র, নিজের পাড়া, নিজের গড়, মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার 15,105 ভোটে পর্যুদস্ত করেছেন বিরোধী দলনেতা তৎকালীন অর্থাৎ শুভেন্দু অধিকারী। এই ভবানীপুরের হারও আর মেনে নিতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই আইনজীবীদের একটা বড় অংশ প্রশ্ন তুলছেন। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেত্রী তারাও বলছেন যে হারটা মেনে নেওয়া উচিত, মানুষের ম্যান্ডেট মাথায় পেতে নেওয়া উচিত। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হার মানছেন না। 2021-এও তিনি হার মানেননি, তার জন্য কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন। এবারের হারও তিনি মেনে নিতে পারছেন না, তিনি স্বীকার করছেন না তিনি হেরেছেন। এবারও ভবানীপুরের যে ফলাফল সেটাকে চ্যালেঞ্জ করে তিনি কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেছেন। আজকে 1:45 নাগাদ তিনি কলকাতা হাইকোর্টে আসেন এবং মামলা দায়েরের প্রক্রিয়া তিনি সই করে যান। মামলা দায়ের সেই প্রক্রিয়া হয়েছে এবং এক্ষেত্রে তার অভিযোগ ভবানীপুর নিয়ে আরও নির্দিষ্ট। নন্দীগ্রামে তো লোডশেডিংয়ের অভিযোগ এনেছিলেন, এখানে অভিযোগ এনেছেন 12 রাউন্ড পর্যন্ত গণনা ঠিক হয়েছে শুভেন্দু অধিকারী এবং তার মধ্যে যে হাই ভোল্টেজ ফাইট ছিল তারপর থেকে নাকি কারচুপিগুলো হয়েছে। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্টরা উপস্থিত, যেখানে শুভেন্দু অধিকারী এবং অন্য রাজনৈতিক দলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত, তারপরেও তিনি এই অভিযোগ করছেন এবং একটা কারচুপির কাউন্টিং বলে তার অভিযোগ। অন্যদিকে আরও একটা অভিযোগ আছে, নন্দীগ্রামে যিনি রিটার্নিং অফিসার ছিলেন 2021 সালে, সেই রিটার্নিং অফিসার এবার ভবানীপুরে ভোটে কেন? অর্থাৎ তাকে হারানোর জন্যই নাকি আনা হয়েছে। এবং এবারের ভোটে যারা ইলেকশন কমিশনার হয়ে কাজ করছিলেন, দায়িত্ব পেয়েছিলেন, কার্যত বেছে বেছে তাদের প্রমোশন দেওয়া হয়েছে। একই রকমভাবে সিইও, চিফ ইলেকটরাল অফিসারকে যেভাবে মুখ্য সচিব দেওয়া হয়েছে সেই অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ স্বজন পোষণ। সব মিলিয়ে ভোটে হারের ধাক্কা সামলাতে না পেরে তাহলে কি একটা মুখ রক্ষার মরিয়া চেষ্টা এই কোর্টে মামলা করে? অন্তত 2021-এর যে ট্রেন্ড তিনি সেট করেছিলেন সেই ট্রেন্ড আজও চলছে। আরও একটা বিষয় বলতে হবে, 2021 সালের তৎকালীন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন। শুধু তাই নয়, সেখানে আরও একটা নজির তৈরি হয়েছিল। সারা ভারতবর্ষে প্রথম কোনো চিফ মিনিস্টার কলকাতা হাইকোর্টের কাছে 5 লক্ষ টাকা জরিমানা দিয়েছিলেন, কারণ এক বিচারপতি কৌশিক চন্দ্রের বিরুদ্ধে তিনি অ্যালিগেশন এনেছিলেন, তার কাছে তিনি নিরপেক্ষ ন্যায় বিচার পাবেন না এবং সেই মামলা তিনি রিকিউজ অ্যাপ্লিকেশন করেছিলেন, অর্থাৎ মামলা ছেড়ে দেওয়ার আবেদন করেছিলেন। দিকপাল সব আইনজীবীদের নিয়ে এসেছিলেন, মামলা সরেছিল, অন্য বেঞ্চে গেছিল, বিচারপতি শম্পা সরকারের বেঞ্চে মামলা যায়, কিন্তু 5 লক্ষ টাকা তৎকালীন সিটিং চিফ মিনিস্টারকে জরিমানা দিতে হয়। এবার মামলা দায়ের করেছেন, এবার কি হবে আমরা জানি না। প্রধান বিচারপতি মাস্টার অব রোস্টার কলকাতা হাইকোর্টের, তিনি ঠিক করবেন কোন বিচারপতি, কোন একক বেঞ্চ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুরের এই মামলা গ্রহণ করবে। কাজেই সব মিলিয়ে তৃণমূল কংগ্রেসের যে একাধিক নেতা নেত্রী যারা বলছেন এটা ম্যান্ডেট, মানুষের ম্যান্ডেট মাথা পেতে নিতে হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ভবানীপুরের হারকে হার বলছেন না। তিনি 2021-এর তৈরি করা নিজের ট্রেন্ড বজায় রাখলেন। তিনি 2026-এ ভবানীপুরের নির্বাচনকেও, তার ফলাফলকেও চ্যালেঞ্জ করলেন, আবার একটা মামলা ঠুকলেন। অর্থাৎ ভোটে হেরে কোর্টে লড়াই, একবার নয় দুবার, 5 বছরের ব্যবধান, একই জয়ী প্রার্থীর বিরুদ্ধে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই যেভাবে ইলেকশন হয়েছে, ক্যান্ডিডেট মানে যিনি জিতেছেন তার ইলেকশনটা কত কী কী ইলিগ্যালিটিস আছে, সেই জন্য আজকে ইলেকশন পিটিশন অ্যাফার্ম করার জন্য এসেছিলেন। এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের ইলেকশনটাকে চ্যালেঞ্জ করার জন্য এসেছিলেন, বিকজ দি ইলেকশন হ্যাজ বিন ডান ইমপ্রপারলি। After 12th round, Mamata Banerjee was beaten up and thrown away, number one. Number two, who is the RO? He is the RO of Nondigram election in 2021. And again, he has been brought in 2026 as RO. And later on, he has been made a deputy secretary of the chief minister. Who was the chief election officer? Immediately after election, he has been made chief secretary. There are so many allegations against them. Reasonable likelihood of bias are there. এবং যারাই ফেভার করেছে শুভেন্দু অধিকারীকে তাদেরই ভালো ভালো পোস্টে নিয়ে আসা হয়েছে। দ্যাটস কারেক্ট। এর আগেও গিয়েছেন নন্দীগ্রামে হারার পরে, এবার পুরো দলটা উঠে যাওয়ার পরেও তিনি গেছেন। কিছু কিছু মানুষ কিছু ভ্রান্তি বিলাস নিয়ে বেঁচে থাকেন, আইন বা আদালত তাকে সুরক্ষা দেবেন। আমার মনে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর এটা একটা ভ্রান্তি বিলাস, এটাও অচিরে চুরমার হয়ে যাবে। ওনার মানসিক গঠন হচ্ছে যে সততার প্রতীকের মোড়কে এসে
দুর্নীতির মূর্ত প্রতীক হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন নিজেকে। ফলে স্বাভাবিকভাবে উনি কি মানতে পারছেন কি মানতে পারছেন না এই মুহূর্তে মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ আর জানতে আগ্রহী নয়। ঘুরতে নয়, উন্নয়নের জন্য পাহাড়ে। মুখ্যমন্ত্রী হয়ে প্রথমবার পাহাড়ে গিয়ে ঋণ শোধের বার্তা শুভেন্দু অধিকারীর। পাহাড়বাসীকে বঞ্চনার অভিযোগে আগের সরকারকে তোপ, বললেন এবার ঋণ শোধের পালা। मुख्यमंत्री महोदय, चाय बागान के लिए हमारी बहुत सारा प्लानिंग है। 2021 में प्रधानमंत्री जी ने एक स्कीम दिया चाय बागान के लिए। उस स्कीम का नाम था पीएम चाप श्रमिक योजना। 1000 करोड़ अलॉट किया आसाम और पश्चिम बंगाल के लिए। पिछले जो सरकार था भ्रष्टाचारी, परिवारवादी और लूट तुष्टिकरण की सरकार, ये सरकार ने तराई डुवर्स, जलपाईगुड़ी, दार्जिलिंग, कालिम्पोंग, कार्सियांग, हमारी माटीगढ़ नक्सलबाड़ी से फांसीदोआ से लेकर जो चाय बागान एरिया है वहाँ प्रधानमंत्री चाय श्रमिक योजना लागू नहीं किया है। 370 करोड़ आसाम सरकार ने काम कर दिया। जो बंद चाय बागान है उसके अंदर काम किया, लेकिन इस हमारे बंगाल में वो जो नेगेटिव सरकार था, जो सरकार काम तो कुछ नहीं किया, लूटने का काम किया, हम लोग को तोड़ने का काम किया। तोलाबाजी, सिंडिकेट राज और काटमानी और पहाड़ की जनता के खिलाफ इस पिछले सरकार का जो आक्रोश था, जब कोई बोलता है पहाड़ के लिए, तब एक्स चीफ मिनिस्टर ने बार बार बताया वो पहाड़ में मुझे वोट नहीं मिलता, मैं कुछ नहीं करता। उन्होंने बार बार पहाड़ में टूरिस्ट बन के आई। आपका भाई शुभेंदु पहाड़ में घूमने नहीं आएगा, काम करने के लिए आएगा। आज जो बोलूंगा सोच के बोलूंगा, आज जो बोलूंगा वही काम मैं करूंगा। অভিষেকের পিএর নামে লুকআউট নোটিশ, সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি। আরো বিস্তারিত জানাবো এই বিষয়ে। অনুপ রয়েছে আমার সঙ্গে, অনুপের কাছ থেকে আরো বিস্তারিত জানবো। অনুপ, অভিষেকের পিএর নামে লুকআউট নোটিশ। অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়, তার বিরুদ্ধে এবার লুকআউট নোটিশ জারি করলো পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ তাদেরকেও গোটা বিষয়টি ইতিমধ্যে জানানো হয়েছে। লুকআউট যে নোটিশ সেই নির্দেশটা পাঠানো হয়েছে। তো তাই নয়, জমি জালিয়াতি মামলায় এক্ষেত্রে দেখা গেছিল সুমিত রায়ের খোঁজে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়ি থেকে জেলা পুলিশের পক্ষ থেকে হানা দেওয়া হয়েছিল। যদিও সুমিত রায় কোথায় রয়েছে তার ব্যাপারটা ছিল, মোবাইল ফোন বন্ধ ছিল। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা গেছিল বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশ দুটি ক্ষেত্রে কিন্তু তাদেরকে অ্যালার্ট করা হয়েছিল। তারপরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আত্মসহায়ক সুমিত রায়, তার খোঁজে একাধিক জায়গায় খোঁজ চালানো হচ্ছিল। এমনকি এসটিএফ এর পক্ষ থেকে তার খোঁজ চালানো হচ্ছে, কিন্তু কোনোভাবে টাওয়ার লোকেশন যেমন পাওয়া যাচ্ছিল না, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষমেশ কিন্তু আদালতে তার দ্বারস্থ ছিল জেলা পুলিশের পক্ষ থেকে। আর এবার দেখা গেল সুমিত রায় অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করলো। ইতিমধ্যে এই লুকআউট নোটিশ জেলা পুলিশের